আজকে তোমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং টপিক, যেটা পিরিয়ডিক প্রপার্টিস আমরা পড়াচ্ছিলাম পিরিয়ডিক টেবিলের। তো সেই পিরিয়ডিক টেবিলের একটা খুব ইন্টারেস্টিং প্রপার্টি, যেটা আগের ভিডিওতে আমরা পড়িয়েছি, তার রেসপেক্টে বলছি। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীয় বিভব সম্পর্কে আমরা জানবো। বাংলায় হচ্ছে আয়নীয় বিভব, এবং ইংরেজিতে সেটাকে বলে আয়োনাইজেশন পোটেনশিয়াল। সেটা সম্পর্কে আজকে ডিটেলসে জানবো এই ক্লাসেতে, এই ভিডিওটায়। তো আয়োনাইজেশন পোটেনশিয়াল কি, এবং তার রেসপেক্টে তার ইউনিট বা সেটা কিভাবে চেঞ্জ হয় পিরিয়ডিক্যালি, এবং পর্যায় বরাবর শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয়, বা তার রেসপেক্টে কী কী ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, এবং রিলেটেড যে এক্সাম্পলগুলো বা কোয়েশ্চেন যেই ধরনের আসে সেই ধরনের জিনিসগুলোকে আর কি জানবো। ঠিক আছে, তাহলে শুরু করি। তো কি না আয়োনাইজেশন পোটেনশিয়াল আয়োনাইজেশন পোটেনশিয়াল যেটা বাংলায় হচ্ছে, এটা হচ্ছে আমাদের টপিক, যেটা বাংলায় বলবো আমরা আয়নীয় বিভব। আয়নীয় বিভব। তো জিনিসটা যেটা দেখতে পাচ্ছি, জিনিসটা দেখে অতটা ভয় খাবার কিছু নাই। এই যে কোনো জিনিস কেমিস্ট্রির, তার যে যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলেই তার মধ্যে থেকেই আমরা পেয়ে যাবো যে জিনিসটা কী, তাই না? তো আমি এখন আয়োনাইজেশন পোটেনশিয়াল যখন বলবো, তখন আয়োনাইজেশন পোটেনশিয়াল জিনিসটা কী সেটাকে যখন ডিটেলসে বলবো, তার একটা এই যে এখানে যে সাবজেক্টটা আছে সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কি পাবো না, আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি, টু মেক অ্যান আয়ন, একটা আয়নে পরিণত করব, তাই না? এমনি কিছুই জানি না হয়তো তার রেসপেক্টে, তবুও একটা যে জিনিসটা আমাকে যদি সাবজেক্ট দিয়ে দেয়, তার সাপেক্ষে আমরা যখন তার নামটাকে বিচার করব, সেই নামটা থেকে অনেক কিছু ধারণা পেয়ে যাব। যেমন আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন মানে কি, আয়নে পরিণত করা, তাই না? সেটা আয়ন বলতে আমরা তো দুটো জানি, একটা পজিটিভ আর নেগেটিভ, ক্যাটায়ন অ্যানায়ন। তো যাই হোক, ক্যাটায়ন এবং অ্যানায়ন যেটা আমরা ধারণা পাচ্ছি আর কি, আপেক্ষিক যে ধারণাটা পাচ্ছি, যে ক্যাটায়ন এবং অ্যানায়নে যা হোক একটাতে পরিণত হবে, সেই জন্য হয়তো কিছু এনার্জি লাগবে বা দিতে হবে, এই ধরনের একটা ব্যাপার আছে। সেটাই আপেক্ষিকভাবে যে ধারণাটা পাচ্ছি, মানে এই আয়োনাইজেশন পোটেনশিয়ালটা শুনে, আয়নীয় বিভবটা শুনে, তাই না? তো যাই হোক, এরপর সেটাকে আমরা দেখব ডিটেলসে। তো যে কোনো একটা যদি আমরা পরমাণু দেখি, এখানে এটা কেন্দ্র, পজিটিভ চার্জ আছে, যেটা হচ্ছে প্রোটন আর নিউক্লিয়াস এটা, এবং তার চারদিকে কী আছে, ইলেকট্রন আছে, তাই না? সেই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন একটা অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে বন্ডেড আছে, তাই না, বাউন্ড আছে। একটা যে কোনো মানে এমনি তো নিউক্লিয়াসগুলো যে ইলেকট্রনের চারদিকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে যে ঘুরছে, তার একটা কী আছে, অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে তো বন্ড বা বাউন্ড আছে তারা, তাই না, মানে বাঁধা আছে। সেটা কি না, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা কুলম্বীয় আকর্ষণ বলবো, কুলম্বীয় আকর্ষণ বল, আকর্ষণ বল, ঠিক আছে? তো এই যে এখানে ইলেকট্রনটা আছে, নর্মাল একটা নিউক্লিয়াস নিয়েছি, মানে নিউট্রাল যেটাকে বলবো, যেটা হচ্ছে নিরপেক্ষ বাংলায়। তো সেখানে হচ্ছে না, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সঙ্গে একটা বন্ড, মানে একটা আকর্ষণ বলের মাধ্যমে, যেটা দেখা যায় না, সেই এই আকর্ষণের বলের মাধ্যমে একটা ইলেকট্রনগুলো ঘুরছে, ঠিক আছে? এবার এই যে নিউট্রাল যে নিউক্লিয়াসটা আছে, সেটাকে যদি আয়নে পরিণত করতে চাই, যেটা আয়নীয় বিভবের ক্ষেত্রে, আয়োনাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে হয়, এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে আমরা মানে সর্ববহিস্থ কক্ষকের, এই যে নিউক্লিয়াসের সর্ববহিস্থ কক্ষকের ইলেকট্রনকে যখন আমরা ইনফাইনাইট দূরত্বে বা অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ এনার্জি আমাদেরকে দিতে হবে, সেটাই কি না, আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীয় বিভব, ঠিক আছে?
বোঝা গেল? তার মানে কি, আমি যদি এইখান থেকে একটা নিউক্লিয়াস থেকে পরমাণুর একটা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের আউটার মোস্ট অরবিটাল থেকে সর্ববহিষ্ঠ কক্ষ থেকে যদি একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যেতে চাই, ইলেকট্রন চলে যাচ্ছে মানে কি, সেটা পজিটিভ চার্জ হবে, তাই না? পজিটিভ চার্জ মানে কি, ইলেকট্রনটা চলে গেল মানে ক্যাটায়নে পরিণত হবে। যে কোনো, এটা যদি এম একটা পরমাণু হয় তাহলে এটা কি হবে, এম প্লাস হবে, একটা ইলেকট্রনকে বার করে দিয়েছি, তাই না? তাহলে এই যে এম থেকে এম প্লাস হতে আমরা কি করছি, এম প্লাস হচ্ছে কারণ একটা ইলেকট্রন চলে যাচ্ছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে, সেটাকে তো আমরা পজিটিভ চার্জ দিয়ে বলবো ডেফিসিয়েন্ট, তো ক্যাটায়ন হবে, তাই না? তাহলে এম থেকে এম প্লাস পরিণত হতে যে পরিমাণ এনার্জি দিতে হচ্ছে, কারণ কি, এই যে এটা হচ্ছে একটা আকর্ষণের বলের মাধ্যমে এখানে ইলেকট্রনগুলো ছিল, তাহলে সেই আকর্ষণ বলটাকে ছাড়িয়ে যখন আমি নিয়ে যাব তখন তো আমাকে এনার্জি দিতে হবে, তাই না? বাইরে থেকে এনার্জি দিতে হবে। তাহলে যে পরিমাণ এনার্জি দিতে হচ্ছে এই একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যেতে, সেটাই কি হবে, নিয়ে এটাকে ইউনিপজিটিভ আয়ন বা একক ধনাত্মক আয়নে পরিণত করছি আমরা পরমাণুটাকে, করতে যে পরিমাণ এনার্জি লাগছে সেটাকেই আমরা বলবো কি, আয়নীয় বিভব। বোঝা গেল? ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কি না, পরমাণুটাকে এখানে কি বলবো না, নিউট্রাল হতে হবে, নিউট্রাল, আইসোলেটেড এবং গ্যাসিয়াস হতে হবে, ঠিক আছে? নিউট্রাল কোনো তাহলে আমাদের কি ডেফিনেশনটা কি হচ্ছে না, এনার্জি রিকোয়ার্ড to remove an electron from the outermost orbital of an atom from its neutral isolated and gaseous states, to make a unipositive ion is called ionization potential. বোঝা গেল? তার মানে আমি যদি এটাকে বাংলায় বলি, মানে একটা নিউট্রাল মানে নিরপেক্ষ, বিচ্ছিন্ন এবং গ্যাসীয় পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ এনার্জি লাগবে, যে পরিমাণ শক্তি লাগবে, সেটাই হলো কি না, আয়নীয় বিভব। বোঝা গেল? তাহলে সেটাই কি হলো না, আয়নীয় বিভব। ওকে, তাহলে আয়নীয় বিভব সম্পর্কে আমাদের ধারণাটা ঠিক হলো। তার মানে কি, তার মানে জিনিসটা হচ্ছে, হ্যাঁ এবার বলি, মানে এম থেকে প্লাস এনার্জি যদি দিই, এনার্জি দিচ্ছি, দিয়ে কি হচ্ছে, এম পজিটিভ প্লাস ইলেকট্রন, তাহলে এই এনার্জিটাকেই আমরা বলবো কি না, আয়োনাইজেশন পোটেনশিয়াল। ওকে, এটাকেই আমরা কি বলবো, আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এইখানে এই যে পরমাণুটা থাকছে, যেটাকে নিচ্ছি, সেটার কেন এবারে কেন নিউট্রাল বা গ্যাসিয়াস অ্যান্ড আমরা বলছি কি আইসোলেটেড, কারণ যদি কোনো একটা মলিকুল করে থাকে, সেখান থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যাই, সেটা থেকে করা সম্ভব নয়। তাই এবং গ্যাসিয়াস স্টেটে আমরা জানি কি সব থেকে আইসোলেটেড থাকে, বিচ্ছিন্ন অবস্থায় থাকে পরমাণুগুলো, তাই না? আমরা যদি কঠিন তরল গ্যাসীয় দেখি আর কি, তাহলে সব থেকে দেখব কি যেটা গ্যাসিয়াস স্টেট, সেখানে হচ্ছে কি সব থেকে বিচ্ছিন্ন থাকবে পরমাণুগুলো, একটার সঙ্গে একটা আইসোলেটেড থাকবে বেশি। তাই গ্যাসীয় এবং পরমাণু, মানে এইখানে যেটা বলেছিলাম আমি, যে নিউট্রাল, আইসোলেটেড এবং গ্যাসিয়াস যে স্টেটটা হবে আর কি পরমাণুটার, তো সেখান থেকে আমরা কি করব, সেই পরমাণুর আউটার মোস্ট অরবিটাল থেকে একটা ইলেকট্রন বার করতে যে এনার্জি লাগছে, সেটাকে আমরা কি বলছি, আয়োনাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, এবং তার ফলে কি হচ্ছে না, এই পরমাণুটা একটা পজিটিভ আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে ডেফিনেশন। দেখো, এই আয়োনাইজেশন পোটেনশিয়াল যে জিনিসটা, সেইখান থেকেই আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে এরকম একটা ব্যাপার হবে, তাই না? তো এবার কি পড়বো আমরা, এটার
একটা যে ইউনিট আছে এটাকে কি ইউনিটে দেয়া হয় এবং এটার যে এনার্জি রিলিজ হচ্ছে সেই জন্য আমরা এটাকে কি হিট রিলিজ হলে কি বলে বা হিট অ্যাবজর্ব করলে কি বলে সেগুলো জানবো, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যখন থার্মোডাইনামিক্স পড়বো তখন আমরা দেখতে পাবো, থার্মোডাইনামিক্স যখন পড়বো তখন দেখতে পাবো যে কি যদি হিট অ্যাবজর্ব হয় বা দুটো ধরনের বিক্রিয়া হচ্ছে, একটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া আর একটা তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে। যেটা হিট অ্যাবজর্ব হয় একটাই আর একটা হিট রিলিজ হয়। তো এখানে আমাদের কি হচ্ছে এনার্জি দিতে হচ্ছে মানে হিট অ্যাবজর্ব হচ্ছে, তাই না। তাহলে হিট অ্যাবজর্ব হলে আমরা কি বলি না ডেল এইচ, আমরা যখন এনথালপি পড়বো থার্মোডাইনামিক্সে তখন দেখবো ডেল এইচকে কী বলি আমরা পজিটিভ বলি। আর যখন রিলিজ হয় তখন আমরা ডেল এইচ কি হয় নেগেটিভ হয়, তাই না। তখন কি হয় ডেল এইচ নেগেটিভ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি এখানে কি হচ্ছে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, তবেই না একটা ইলেকট্রনকে আমরা নিয়ে যেতে পারছি। ওই কুলম্বিক যে অ্যাট্রাকশন ফোর্স ছিল তার বাইরে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, মানে কি আমাদেরকে দিতে হচ্ছে এনার্জি দিতে হচ্ছে। তো তাই জন্য আমরা এটাকে বলতে পারবো কি এক্ষেত্রে ডেল এইচ অলওয়েজ পজিটিভ হবে, যেটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশান। এন্ডোথার্মিক রিয়াকশান মানে কি, যেটাকে বাংলায় বলে এন্ডোথার্মিক মানে হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। যখন আমরা এক্সোথার্মিক বলবো এটা হচ্ছে কি ডেল এইচ নেগেটিভ, যেটা হচ্ছে এক্সোথার্মিক, ঠিক আছে। এটা এক্সোথার্মিক রিয়াকশান, এক্সোথার্মিক মানে যেটাকে বলবো তাপমোচী, এটা হচ্ছে কি তাপমোচী, আর এটা হচ্ছে তাপগ্রাহী। তাহলে এটাকে বলতে পারি এন্ডোথার্মিক অথবা তাপগ্রাহী একটা বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল কি না অলওয়েজ কি হবে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীয় বিভব অলওয়েজ সব সময়ের জন্য হবে একটা এন্ডোথার্মিক রিয়াকশান বা তাপগ্রাহী বিক্রিয়া, ঠিক আছে। এবার এর যে ইউনিটটা দেখবে, এরপর এর ইউনিট কি, ইউনিট হচ্ছে তোমার বা ইউনিট বা একক, যেটা হচ্ছে ইউনিট যদি বলতে চাই তখন জেনারেলি যে ইউনিটটা দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে কি না ইভি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, ঠিক আছে। আর এছাড়া যেটা আছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আর বলতে পারি আমরা কিলো ক্যালোরি মোল ইনভার্স আর কিলো জুল মোল ইনভার্স, এটা হচ্ছে ইউনিট। ওকে, তো এখন আমরা এটা তো জানি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুল, এটা আমরা জানি। না জানলে তোমরা লিখে নেবে এখান থেকে, নোট করে নেবে, ঠিক আছে। তো আমরা জানি কি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.18 জুল। তাহলে এটাকে যদি আমরা একটা রিলেশনে নিয়ে আসি কিসের সঙ্গে না ইভি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম অ্যান্ড কিলো ক্যালোরি মোল ইনভার্স কিলো জুল মোল ইনভার্স, তাহলে দেখব যে 1 ইলেকট্রন ভোল্ট 1 ইভি পার অ্যাটম ইজ ইকুয়াল টু কত হয় মোটামুটি 23.06, এটা হচ্ছে কিলো ক্যালোরি মোল ইনভার্স। ওকে, তো এটা থেকে যদি কিলো ক্যালোরি আছে আমরা যদি কিলো জুল করতে চাই অবভিয়াসলি এটা দেখেছো, তাহলে কী হবে 23.06 23.06 ইন্টু 4.18 কিলো জুল হয়ে যাবে, তখন কিলো জুল মোল ইনভার্স। কেমন কিলো জুল মোল ইনভার্স হবে। এটা যখন ক্যালকুলেশন করে দেখবে প্রায় 96.5 মতো আসবে, 96.5 কিলো জুল মোল ইনভার্স আসবে। এটা ক্যালকুলেশন করে দেখতে পারবে, বা এটা হচ্ছে একটা রিলেশন যে ইউনিটগুলো আছে তাদের মধ্যে, ঠিক আছে, বোঝা গেল। এরপর তাহলে মেন যে জিনিস সেটা কি
এটা হচ্ছে তোমাদের ইউনিটের মধ্যে যে রিলেশন সেটা তোমরা নোট করে নিতে পারো। এরবার যেটা হবে সেটা কি না, মেন যে জিনিসটা সেটা কি পেয়েছি আমরা, মেইন যে টপিক যে যে জিনিসটা আমরা পড়লাম এতক্ষণ, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়ালের মেন যে যদি আমরা সামারাইজ করি সেটা কি না, একটা পরমাণু নিয়েছি, সেখান থেকে এনার্জি দিচ্ছি, এনার্জি দিলে কি হবে না, এটা একটা পজিটিভ আয়নে পরিণত হবে অ্যান্ড এখানে ইলেকট্রন হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে কি না আয়োনাইজেশন পোটেনশিয়াল। ওকে, এটাই কি আয়োনাইজেশন পোটেনশিয়াল, এটা হচ্ছে আমাদের সামারিটা। তো এটা এখন বললাম কি এটা অলওয়েজ এন্ডোথার্মিক হবে, আর ইউনিটগুলো বললাম। এখন দেখব কি না ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল জিনিসটা কি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল কি না, কোনো একটা অ্যাটম আছে, পরমাণু আছে, সেই পরমাণু থেকে আমি এনার্জি দিলাম, এনার্জি দেওয়ার পরে একটা ইলেকট্রন বেরিয়ে গেল এবং সেটা কি হলো না একটা ইউনিপজিটিভ চার্জে পরিণত হলো। তাই এটাকে আমরা বলবো এই যে ফার্স্ট যে একটা ইউনিপজিটিভ চার্জে পরিণত হচ্ছে সেটার জন্য যে এনার্জিটা দিচ্ছি সেটাকেই বলবো কি আয়োনাইজেশন পোটেনশিয়াল ফার্স্ট, মানে প্রথম আয়নীয় বিভব, ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল। এবার ধরো এম প্লাস আছে, এম প্লাস থেকে আবার এনার্জি দিচ্ছি, এনার্জি দিলে কি হবে, আবার এটা একটা পজিটিভ হবে, মানে আগে একটা পজিটিভ ছিল মানে ডবল পজিটিভ, দুটো পজিটিভ হলো, আর আবার এখানে কি হলো একটা ইলেকট্রন হলো। ঠিক আছে, তাহলে এখানে যে এনার্জিটা এটাও তো আয়োনাইজেশন পোটেনশিয়াল, একটা ইলেকট্রনকে বের করেছি কোথা থেকে না একটা পজিটিভ পরমাণু একটা এখান থেকে বার করেছি, এখানে ছিল কি একটা নিউট্রাল ছিল, তারপরে এখানে বার করলাম কি না একটা পজিটিভ চার্জ থেকে একটা ইলেকট্রনকে বার করেছি, বার করে কি হলো না একটা ডবল পজিটিভ অ্যাটমে পরিণত হলো এবং একটা ইলেকট্রন বেরোলো, আর যে এনার্জিটা লাগলো সেটাকে হচ্ছে কি বলবো না আয়োনাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল, আমরা এটাকে IP2 বললাম। তো আবার এখান থেকে যদি বার করি, এটা থেকে যদি আবার বার করি, আবার এনার্জি দিচ্ছি, তাহলে কি হবে এটা আবার M3+ হবে, প্লাস ইলেকট্রন। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো আয়োনাইজেশন পোটেনশিয়াল 3, থার্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল। তো এবারে দেখো, এবারে তিনটের মধ্যে খুব একটা কনসেপ্টের ব্যাপার। তাহলে এখানে আমাদের কি প্রথমে কি নিয়েছিলাম, M নিয়েছিলাম, M থেকে কি হলো M পজিটিভ, তারপরে কি হলো M থেকে M পজিটিভ হলো, দেন ডবল এখান থেকে এটাকে বলবো আমরা IP1, এখান থেকে এটাকে বলবো আমরা কি IP2, আবার এখান থেকে যেটা M+3 হচ্ছে এটা হচ্ছে IP3। ঠিক আছে, তাহলে এগুলোর যদি আমি এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে এবারে বলতে পারবো যে কোনটা বেশি হয়, আয়োনাইজেশন পোটেনশিয়াল 1 মানে এখান থেকে যে এনার্জিটা বার করলাম সেটা বেশি লাগবে এনার্জি, না এই এনার্জিটা বেশি লাগবে, এই এনার্জিটা বেশি লাগবে, না এই এনার্জি বেশি লাগবে, না এই এনার্জি বেশি লাগবে। তিনটের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে ফার্স্টে কি দেখছি, দেখছি একটা এমনি নর্মাল একটা নিউট্রাল ছিল, সেখান থেকে আমি এনার্জি দিলাম, একটা ইলেকট্রন বার করলাম। ঠিক আছে, এবারে দেখো কোনো একটা নিউট্রাল অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রন বার করি তাহলে কি হবে, সেটা পজিটিভ চার্জ হবে। ঠিক আছে, তো এখানে যে IP1 সেটাকে লিখলাম। সেকেন্ড, যখন এই যে ক্যাটায়ন থেকে আমি এনার্জি দিচ্ছি, দিয়ে যখন একটা ইলেকট্রন বার করছি, ক্যাটায়ন মানে কি এটা M+ হয়েছে, মানে কি হয়েছে এখানে প্রোটন নাম্বার সেম আছে, প্রোটন সেম, ইলেকট্রন কি হয়েছে কমে গেছে, তাই না, ইলেকট্রন কমে গেছে, কমে গেছে। তো ইলেকট্রন কমে যাওয়ার ফলে আমাদের কি হবে, যে নিউক্লিয়ার চার্জটা আগে এফেক্টিভ হচ্ছিল, তাই না, এখানে দেখো এটা হচ্ছে অ্যাটম, এখানে একটা ইলেকট্রন ছিল,
এখানে যথারীতি নিউক্লিয়াস আছে, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ছিল। যখন এই যে ইলেকট্রনটা বেরিয়ে গেল, তাহলে কি হলো, এই ইলেকট্রনটা বেরিয়ে গেল, তাহলে যে এদের মধ্যে যখন যে অ্যাট্রাকশন ফোর্সটা ছিল, ঠিক আছে, যেটা ছিল সেটা কী হবে, প্রোটনটা নিউক্লিয়ার প্রোটন বেশি থাকার জন্য কম্পারেটিভলি নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাচ্ছে আগের তুলনায়। তাহলে কী হবে, নিউক্লিয়ার চার্জে যখন বেড়ে যাবে আরও সাইজটা ছোট হয়ে যাবে। সাইজ ছোট হলে কী হবে না, তখন আরেকটা ইলেকট্রন, যে নেক্সট ইলেকট্রনটা আমরা বার করছি M+ থেকে, সেটাকে বার করতে আরও বেশি এনার্জি দিতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে, এইখানে থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এর কী হবে, সাইজটা M+ থেকে এর থেকে M+ কী হবে, সাইজ কমে যাবে। সাইজ কমে যাবে, সাইজ কমে গেলে কী হবে, একটা ইলেকট্রনকে বার করতে আরও বেশি এনার্জি লাগবে। এনার্জি লাগলে কী হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল আরও বেশি হবে। সিমিলারলি যখন M+ থেকে যখন আবার একটা ইলেকট্রন বের করব, তখন কী হবে, সাইজটা আরও কমে যাচ্ছে। ক্যাটায়নের সাইজ অলওয়েজ কম হয়, আমি এটার একটা ভিডিও করেছিলাম আগে, দেখবে ক্যাটায়ন সাইজের যখন যে ভিডিওটা করেছিলাম, আগের ভিডিওটি সম্ভবত, তো সেইখানে ক্যাটায়নের মধ্যে আমরা কম্পেয়ার করেছিলাম। ক্যাটায়নের সাইজ সব সময়ের জন্য কম হয়, কারণ কি, যখন একটা ইলেকট্রন বেরিয়ে যায় তার কি হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যে নিউক্লিয়ার চার্জটা এফেক্ট করছিল তার থেকে নিউক্লিয়ার চার্জটা আরও বেশি এফেক্ট করবে সেই তুলনায়। তখন কী হবে, সাইজটা আরও বেশি ছোট হবে। সাইজটা ছোটো হওয়ার দরুন কী হবে, আরও সেখান থেকে যদি আরও একটা ইলেকট্রন বার করতে চায়, আমাকে বেশি এনার্জি দিতে হবে। সেই বেশি এনার্জি দিতে গেলে কী হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি লাগবে। তাহলে আমরা কি বলতে পারি না, এখান থেকে কনক্লুশনে কি এলাম না, আয়োনাইজেশন পোটেনশিয়াল যেটা হচ্ছে 3 গ্রেটার দ্যান আয়োনাইজেশন পোটেনশিয়াল 2 গ্রেটার দ্যান আয়োনাইজেশন পোটেনশিয়াল 1, ঠিক আছে। এটা হচ্ছে মেন কনক্লুশন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। এবং এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন দেয় তোমাদের নিট বা যেই যারা প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে বলি, মেন কনসেপ্টটা ক্লিয়ার করো, এবং কনসেপ্ট ক্লিয়ার করে কোয়েশ্চেন অ্যান্সার করলে তবে আরও বেশি জিনিসটা এফেক্টিভ হবে। আদারওয়াইজ শুধু কোয়েশ্চেন অ্যান্সার করে গেলে, কনসেপ্ট ক্লিয়ার না করলে, তাহলে অতটা এফেক্টিভ হবে না সেক্ষেত্রে। তাই কনসেপ্টটা আগে ক্লিয়ার করা উচিত। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম কি, আয়োনাইজেশন পোটেনশিয়াল, যেটা থার্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল অলওয়েজ গ্রেটার দ্যান সেকেন্ড, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে অলওয়েজ গ্রেটার দ্যান ফার্স্ট। তাহলে এখান থেকে আমি একটা এক্সাম্পল নেবো, দেখবো, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটা এক্সাম্পল নিই, যদি নাইট্রোজেন হচ্ছে কি, নাইট্রোজেন হচ্ছে N, ঠিক আছে, আর N+, দেখো এটা কি হচ্ছে, ফার্স্ট আয়োনাইজেশন। এটা তো এখান থেকে হচ্ছে, এটাতে ফার্স্ট আয়োনাইজেশন, মানে এখান থেকে এই দুটোর মধ্যে যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল কম্পেয়ার করি, তাহলে কি হবে, দেখো এইটা কি হয়েছে না, এখানে যদি আমরা এনার্জি দিই তবেই না N+ হবে, N++ ইলেকট্রন। আবার এটা হচ্ছে এখান থেকে এলাম, আবার এখান থেকে যদি N+ হলো, তার মানে এই দুটোর যদি আমি কম্পেয়ার করি, ঠিক আছে। আবার এখান থেকে যদি আবার একটা ইলেকট্রনকে বের করতে চাই, N+ ইলেকট্রন, মানে এখানে যে এনার্জি দিচ্ছি, তাহলে আমাকে এই দুটো এনার্জির মধ্যে কম্পেয়ার করতে বলেছে। তো অত কিছু দেখার দরকার নেই, আমি তো এখানে বলেই দিয়েছি আগে যে এটা তাহলে মানে কি, এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল IP1, আর এটা হচ্ছে IP2। তাহলে অলওয়েজ আমি কি বলেছি, 2 গ্রেটার দ্যান 1, মানে যেটা IP2 গ্রেটার দ্যান 1, যদি 3 থাকতো 3 গ্রেটার দ্যান 1 হতো। তাহলে আমরা লিখতে পারি এখানে আয়োনাইজেশন পোটেনশিয়াল N+ এর আয়োনাইজেশন পোটেনশিয়াল N+ গ্রেটার দ্যান N, এটা লিখতে পারি, কেমন? মানে এটাতে হচ্ছে কি, এটা সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল, ওটা ফার্স্ট। তাহলে আমি এখানে বলেছি যেহেতু সেকেন্ড গ্রেটার দ্যান ফার্স্ট, তাহলে এখানে সেকেন্ড মানে N+ গ্রেটার দ্যান N হবে, দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলে, ঠিক আছে। তাহলে এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি এখানে, দেখো যদি ইলেকট্রনিক কনফিগারেশন করে করা হয়, নাইট্রোজেনের কি 7, 1s2, 2s2, 2p3, 7, আর N+ মানে
1s2 2s2 2p2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখব কি না এই যে 3+ থেকে একটা ইলেকট্রনকে, এই p3 আছে এখান থেকে একটা ইলেকট্রনকে বার করতে যে এনার্জিটা লাগবে আমার, কিন্তু এখানে n প্লাসের কী হচ্ছে, যেহেতু সাইজটা ছোট হয়ে যাচ্ছে ক্যাটায়নের জন্য, সেখানে p থেকে p2 আছে, সেখান থেকে একটা ইলেকট্রনকে বার করতে আমাকে বেশি এনার্জি দিতে হবে, তাই এখানে n প্লাস গ্রেটার দ্যান n হলো, ঠিক আছে, বোঝা গেছে। আবার যদি এখানে n ডবল প্লাস থাকতো, এটা রেখে মিন করে লিখে দিতাম, ঠিক আছে। তাহলে যে কোনো আয়নাইজেশন পোটেনশিয়াল ফার্স্ট না সেকেন্ড থার্ড আমরা যদি সেটাকে ডিটেক্ট করতে পারি, ইজিলি আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এবার চলো এবার যেটা আসবো সেটা হচ্ছে কি না আয়নাইজেশন পোটেনশিয়াল কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। আয়নাইজেশন পোটেনশিয়াল কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে সেটা, এবং তার আগে যেটা মেন জিনিস জেনে নেবো, আমাদের পিরিয়ডিক প্রপার্টি আমরা যেহেতু বলেছি, তাহলে পিরিয়ডিক টেবিলের শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর আয়নাইজেশন পোটেনশিয়াল কীভাবে ডিপেন্ড করে সেটা আমরা জানব। দেখো এটা হচ্ছে পিরিয়ড, যেটা হচ্ছে আমাদের 7টা পিরিয়ড আছে, এগুলো হচ্ছে গ্রুপ, ঠিক আছে। এগুলো অলরেডি তোমরা জেনে গেছো। তাহলে পিরিয়ড ওয়াইজ দেখবো আমরা যখন এদিক থেকে মানে লেফট টু রাইট যাব, পিরিয়ড ওয়াইজ আমরা যখন লেফট থেকে রাইটের দিকে যাব, তখন কি হবে, তখন এখান থেকে যখন এদিকে যাব, তখন কি হবে, তখন দেখবো কি আমাদের সাইজ কি হয়। সাইজ আমি আগের ভিডিওতেই বলেছি, যখন লেফট টু রাইট পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইটের দিকে যখন যাই, তখন সাইজ কি হয়, অ্যাটমের সাইজ কমতে থাকে। তাহলে সাইজ যদি কমতে থাকে তখন কি হবে, একটা ইলেকট্রনকে তার আউটার মোস্ট অরবিটাল থেকে বার করতে বেশি এনার্জি দিতে হবে, তাহলে আমাদের কি হবে, আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে, ঠিক আছে। আর ডাউন দ্য গ্রুপ মানে গ্রুপ ওয়াইজ আমরা যদি গ্রুপে যদি দেখি, তাহলে ডাউন দ্য গ্রুপ আমরা যত নিচের দিকে নামবো, ডাউন দ্য গ্রুপ কী হবে, মানে এদিকে যত নামবো তখন কি দেখব না, যত নিচের দিকে নামবো আমাদের সাইজ কী হবে, বেশি হবে, ঠিক আছে, সাইজ বড় হবে। সাইজ বড় হলে কি হবে, একটা ইলেকট্রনকে আউটার মোস্ট অরবিটাল থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে কম এনার্জি দিতে হবে, তার ফলে কী হবে, আয়নাইজেশন পোটেনশিয়াল কী হবে, কম হবে, সাইজ ছোট হবে, তার ফলে আয়নাইজেশন পোটেনশিয়াল কম হবে। এটা হচ্ছে আমাদের পিরিয়ড ওয়াইজ কীরকম চেঞ্জ হয় এবং গ্রুপ ওয়াইজ কীরকম চেঞ্জ হয় সেটা বললাম। এবং এই কারণেই আমরা যেটা হচ্ছে সিজিয়ামের হচ্ছে সব থেকে কম লোয়েস্ট আয়নাইজেশন পোটেনশিয়াল ইন পিরিয়ডিক টেবিল, আর এখানে হচ্ছে হিলিয়ামের সবচেয়ে বেশি, যেটা হচ্ছে হাইয়েস্ট আয়নাইজেশন পোটেনশিয়াল ইন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। তাহলে পিরিয়ডের কোন এলিমেন্টের সব থেকে বেশি আয়নাইজেশন পোটেনশিয়াল এবং কম কীরকমভাবে চেঞ্জ হয় এবং কার কম কার বেশি সব থেকে, সেটা আমরা পেলাম এখান থেকে। এবার যে জিনিসটা জানবো, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। এবার যে জিনিসটা জানবো সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই এই যে জায়গাটা থেকেই কোশ্চেন বেশি দেয় তোমাদের, যে কোনো নিট বলো বা WB ওয়েস্ট বেঙ্গল যে এক্সাম, ঠিক আছে, নিট যেই বা ওয়েস্ট বেঙ্গল এক্সামের যে 12-এর, সেখানে এই যে এরপরে যেটা আসবো সেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন দেয়। কি কোশ্চেন, কি বিষয়টা কি না, এই যে আয়নাইজেশন পোটেনশিয়াল আইপি বা আয়নীয় বিভব, সেটা কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে আয়নাইজেশন পোটেনশিয়াল। তো সেই ফ্যাক্টরগুলো আছে, আমরা এক একটা ফ্যাক্টর দেখব এবং তার রেসপেক্টে এক একটা করে এক্সাম্পল নেব এবং সেগুলোকে নিয়ে ডেসক্রাইব করব, কেমন। তাহলে প্রথমে যে ফ্যাক্টরটা আছে 1 নম্বর, সেটা হচ্ছে কি না সাইজ অফ অ্যাটম বা পরমাণুর আকার। পরমাণুর আকারের সঙ্গে আয়নাইজেশন পোটেনশিয়াল কীভাবে ডিপেন্ড করে, আমি একটু আগেই বললাম যে পিরিয়ডিক টেবিলের যখন বলছিলাম গ্রুপ ওয়াইজ বা পিরিয়ড ওয়াইজ যখন বললাম, তখন সাইজটাকে কনসিডার করলেই আমি বললাম। তো সাইজের সঙ্গে আয়নাইজেশন পোটেনশিয়ালের কীরকমভাবে ডিপেন্ড করে।
দেখো সাইজ যত বাড়বে, আগেই বলেছি সাইজ যদি বেশি হয়, ধরো একটা এত বড়, তার বাইরে একটা ইলেকট্রন আছে, এখানে নিউক্লিয়াস আছে, আর একটা খুবই ছোট, এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে নিউক্লিয়াস আছে। তো এইখান থেকে যে এদের যে ডিস্টেন্সটা বা যে এর অ্যাট্রাকশন ফোর্স আর যে অ্যাট্রাকশন ফোর্স, এটা অবশ্যই বেশি হবে। তাই যেটা সাইজ বেশি, সেখান থেকে একটা ইলেকট্রনকে রিলিজ করতে বেশি কম এনার্জি দিতে হবে এর তুলনায়। তাহলে কী হবে না, সাইজ যত বেশি হবে আয়োনাইজেশন পোটেনশিয়াল, যেটা একটু আগেই বললাম, আয়োনাইজেশন পোটেনশিয়াল কী হবে, কম হবে। সাইজ বেশি, আয়োনাইজেশন পোটেনশিয়াল কম, তাই জন্য সিজিএমের ক্ষেত্রে আমাদের আয়োনাইজেশন পোটেনশিয়াল কম হলো। ঠিক আছে, আবার কি না, সাইজ যত কম হবে আয়োনাইজেশন পোটেনশিয়াল কী হবে, তত বেশি হবে। ঠিক আছে, এবার আমরা এটার একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল কি, ধরো এখানে নিয়ন আছে, নিয়ন নিলাম, এই যে নিয়ন আর সোডিয়াম প্লাস, এই দুটোর আয়োনাইজেশন পোটেনশিয়াল কম্পেয়ার করছি। ঠিক আছে, দেখো দুটোরই ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু সেম। তোমাদের যদি কোশ্চেনে দেয় যে নিয়ন এবং সোডিয়াম Na প্লাস, এদের দুজনের মধ্যে কার আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি বা কম, সেটাকে এক্সপ্লেন করতে বলে উইথ অ্যান্সার, তাহলে কি হবে না, আমরা কি করব না, এই সাইজ দিয়ে বলবো। ঠিক আছে, কিভাবে দেখো, এর কি ইলেকট্রনিক কনফিগারেশন করি, 1s2 2s2 2p, দুটোরই কি, দুটোরই 10, কারণ সোডিয়ামের 11, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়, 10 হয়। তাহলে এখানে কি হবে 2p6। এর ক্ষেত্রেও কি হবে, কি একটা ইলেকট্রন যখন বেরিয়ে গেছে 1s2 2s2 2p6, তার মানে কি দেখো দুটোরই ইলেকট্রনিক কনফিগারেশন সেম। তখন আমরা কি দেখব না, কার ইলেকট্রনিক কনফিগারেশন সেম হলে কার সাইজ কম্পেয়ার করব। সাইজ দেখো আমরা নিয়ন এবং Na প্লাস, Na প্লাস যখন হয়ে গেছে, আমি একটু আগে বললাম Na প্লাস যখন হয়ে গেছে, তখন কি, যেহেতু প্লাস আছে ক্যাটায়ন ফর্ম করে গেছে, মানে কি এর ক্ষেত্রে যে নিউক্লিয়ার চার্জটা এফেক্টিভ হচ্ছে, আগে যেটা ছিল যখন Na ছিল আর কি, সেটার ক্ষেত্রে প্রোটন নাম্বার তো বেশি, ইলেকট্রন কমে গেছে, তাই তো পজিটিভ, প্রোটন নাম্বার এর ক্ষেত্রে বেশি, প্রোটন নাম্বার 11টাই আছে, ইলেকট্রন নাম্বার 10টা হয়ে গেছে, তাই না। এর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো হয়নি, এখানে ক্যাটায়ন বা কোনো কিছু পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে। তাহলে এখানে দেখব কি না, এটা পজিটিভ চার্জ হয়েছে, তাহলে যে নিউক্লিয়ার চার্জটা আগে ছিল তার তুলনায় এখন অ্যাট্রাকশনটা বেশি হবে। প্রোটন নাম্বার বেশি মানে কি, ইলেকট্রন কম আছে মানে অ্যাট্রাকশনটা বেশি হবে, তাই কি হবে নিউক্লিয়ার চার্জটা, এখন নিউক্লিয়ার চার্জটা এফেক্টিভ, মানে বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়বে। তাই তার দরুন কী হবে, এর সাইজটা কম হবে। ঠিক আছে, তাহলে সাইজ কম হলে এখানে লিখতে পারি সাইজ কম মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি, তাহলে আমরা লিখতে পারি Na প্লাসের আয়োনাইজেশন পোটেনশিয়াল নিয়নের থেকে বেশি। ঠিক আছে, যদি এটা এরকম কোশ্চেন দেয় তাহলে এটাকে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা, কনসেপ্ট ক্লিয়ার হলে কিন্তু আরও এই ধরনের কোশ্চেন আছে যেগুলোকে তোমরা ইজিলি করতে পারবে। আদারওয়াইজ কিন্তু এখানে যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে এগুলো কিন্তু করা যাবে না। আর যে এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা, যেগুলো নিট যেই, সেগুলো কিন্তু সবই কনসেপচুয়াল কোশ্চেন দেয়, মানে যে কোশ্চেন করছি সেই কোশ্চেনই ডাইরেক্ট আসবে না, এটা এক্সপেক্ট করাটাই ভুল। তো যতই যে কোনো বই থেকেই করি না কেন, তো তাহলে কী হবে দেখো, এখানে Na প্লাসের কী হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি নিয়নের থেকে। ঠিক আছে, তাহলে সাইজ অফ দ্য অ্যাটম এটা হলো আমাদের ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টরে যাব কি আমরা, সেকেন্ড ফ্যাক্টরে যেটা যাব সেটা হলো কি নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে, সেকেন্ড ফ্যাক্টর যেটা যাব সেটা হলো নিউক্লিয়ার চার্জ। সেকেন্ড ফ্যাক্টর যেটা যাব সেটা হচ্ছে নিউক্লিয়ার
চার্জ, নিউক্লিয়ার চার্জ এর সাথে আয়নাইজেশন পোটেনশিয়ালের রিলেশনটা কি? নিউক্লিয়ার চার্জের সাথে আয়নাইজেশন পোটেনশিয়াল রিলেশন কি? নিউক্লিয়ার চার্জ কি? নিউক্লিয়ার চার্জ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে চার্জটা থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে চার্জ থাকে বলতে কি, আমরা যত প্রোটন নাম্বার মানে এদিক থেকে এদিকে যত যাবো ইলেকট্রনও বাড়বে প্রোটনও বাড়বে, ঠিক আছে? কিন্তু ইলেকট্রন যদি রিলিজ করে প্রোটন নাম্বার সেম থাকে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে চার্জটা হয় সেই চার্জটা কী হয়? তখন এফেক্টিভ বেশি হবে। কারণ কি, ইলেকট্রন তুলনায় কমে যাচ্ছে, অ্যাট্রাকশনটা বাড়বে, তাই না? তাহলে নিউক্লিয়ার চার্জের সঙ্গে আমরা যে রিলেশনটা পাবো, নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তত কী হবে? অ্যাট্রাকশন বাড়বে, সাইজ ছোট হবে। সাইজ কী হবে? সাইজ ছোট হবে। নিউক্লিয়ার চার্জ বেশি মানে সাইজ ছোট। সাইজ ছোট হওয়া মানে কী হবে? আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হবে, আইপি বেশি হবে, ঠিক আছে? আবার সেম একই জিনিস, নিউক্লিয়ার চার্জ যদি কম হয় তখন কি হবে? সাইজ বেশি হবে, মানে আয়নাইজেশন পোটেনশিয়াল কম হবে, ঠিক আছে? সাইজ বেশি মানে একটা ইলেকট্রনকে আউটার মোস্ট অরবিটাল থেকে আমরা যখন ইনফাইনাইট দূরত্বে বা ডিস্টেন্স নিয়ে যাব তখন কী হবে? এনার্জি কম লাগবে, যেহেতু সাইজ বড়, ঠিক আছে? তো এটা হয়ে গেল কি আমাদের নিউক্লিয়ার চার্জ, যেটা সেকেন্ড ফ্যাক্টর। ওকে, এবার চলে আসি থার্ড ফ্যাক্টর, যেটা প্রথমেই বলি যে এই যে পিরিয়ডিক টেবিল বা আয়নাইজেশন পোটেনশিয়াল বা আরও যেগুলো আছে, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি, তো এগুলোর রেসপেক্টে যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এখান থেকে যাই কোশ্চেনে আসুক, এখান থেকে কিন্তু মানে একদম ফুল নম্বর তোলা যায়। মানে কোনো রকম কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমি একদম ইজিলি এই থেকে যাই কোশ্চেন আসুক আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে? তাই ফার্স্টে আমাদের কিন্তু মানে এটার জন্যে এটা মনে রাখতে হবে বা এটার জন্য এটা মনে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, বাকি সবই সেম, কিছুই নেই, ঠিক আছে? তো এরকম যে এই যে এক্সাম্পলটাকে এইটা দিয়ে ডিফাইন করতে হবে, এক্সাম্পলটাকে এটা দিয়ে ডিফাইন করতে হবে, সেরকম কিছু ব্যাপার নেই। দেখলেই বোঝা যাবে, সেটাও পরে বলবো যে কোন মানে এটাকে একটা এক্সাম্পল, এটাকে এইটা দিয়ে ডিফাইন করছি, এটাকে আবার এটা দিয়ে ডিফাইন করছি। তো সেটার ক্ষেত্রে একটু যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমরা কিন্তু নিজেরাই বলতে পারবে যে হ্যাঁ এই যে এখানে যে সোডিয়াম, আমি যে এক্সাম্পলটা নিলাম এন প্লাসের ক্ষেত্রে নিলাম, তো এইটাকে যেমন আমরা সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল দিয়ে ডিফাইন করলাম। আবার যেটা হচ্ছে নিয়ন এবং সোডিয়ামের যে এক্সাম্পলটা একটু আগে নিলাম, সেটাকে আমরা সাইজ দিয়ে ডিফাইন করলাম, ঠিক আছে? তো এরকম নিজেরাই করতে পারবে যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো এরপর চলে এসো, নিউক্লিয়ার চার্জ হয়ে গেছে, এরপর আমরা কি বলবো? 3 নম্বর যেটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট জিনিসটা কি? স্ক্রিনিং এফেক্ট জিনিসটা কি আমি আগেই বলেছি, যখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যখন বলা হয়েছে সাইজের ক্ষেত্রে তখন বলা হয়েছে। তো এখানে একবার বলে দিচ্ছি, স্ক্রিনিং এফেক্ট মানে হচ্ছে যে এখানে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসকে কতটা, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, সে এই ইলেকট্রনের আর নিউক্লিয়াসের মধ্যে থেকে কী হচ্ছে? একটা পর্দার মতো, স্ক্রিনের মতো অ্যাক্ট করছে, ঠিক আছে? তো এই স্ক্রিনের যদি স্ক্রিনিং পাওয়ার বেশি থাকে, তাহলে এদের মধ্যে কী হবে? অ্যাট্রাকশন কম হবে, তাই না? তখন কী হবে? এই ইলেকট্রনটাকে এখানে নিয়ে যেতে আমাকে বেশি এনার্জি দিতে হবে না, যদি এখানে যদি বেশি মানে ভালো করে স্ক্রিন করে, যেটাকে স্ক্রিনিং এফেক্ট বলছি, তাই না? সেই স্ক্রিনিং এফেক্ট যদি বেশি থাকে, তাহলে এই ইলেকট্রনটাকে এখানে নিয়ে যেতে আমাকে বেশি এনার্জি দিতে হবে না, ইজিলি চলে যাবে, একটু এনার্জি দিলেই চলে যাবে। তখন কি করব? তার মানে কি, এখানে যদি স্ক্রিনিং এফেক্ট বেশি হয়, স্ক্রিনিং এফেক্ট যদি বাড়ে, তখন কি হবে? আমার আয়নাইজেশন পোটেনশিয়াল
কম হবে, তাই না? দেখো স্ক্রিন যদি বেশি হয়, এদের মধ্যে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ছিল এখানের এই দুটোর মধ্যে, সেটা কি হবে, সেটা কম হবে। কম হওয়ার জন্য কি হবে, কম হলে এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে নিয়ে যেতে আমাকে কম এনার্জি দিতে হবে। কম এনার্জি দিতে মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল কম হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়াল কম। স্ক্রিনিং এফেক্ট আমরা কি জানি, যে যদি অরবিটাল অনুযায়ী আমরা দেখি যে এস এর বেশি স্ক্রিনিং এফেক্ট, দেন পি, দেন ডি, দেন এফ, মানে যত এটা যেহেতু অরবিটাল শেপের জন্য এস কি হয়, এস এর স্ক্রিনিং পাওয়ারটা বেশি। এই পি পি হচ্ছে ড্রামবেলের মতো শেপ, তাই জন্য এর স্ক্রিনিং পাওয়ারটা কম। আরও ডি আরও ডিফিউজড করলে কি হয় না, ডি এফ এদের আরও কম হয়। ঠিক আছে, তাহলে যত কম হবে সিম্পল, আবার যত স্ক্রিনিং এফেক্ট যত কম হবে তত কী হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। স্ক্রিনিং এফেক্ট কম মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। তাহলে এর মধ্যে যদি আমি একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারবো জিনিসটা। যদি এটাকে দিয়ে ডিফাইন করি, ধরো কোপার, আর পটাশিয়াম, এই দুটোর মধ্যে কার আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি বা কম সেটা আমাকে বার করতে হবে এবং ডিফাইন করতে হবে যে কিভাবে হলো এটা। তো আমরা কি করব, কিছু জানি না এখন, কি দিয়ে কি করব। স্বভাবতই আমি কি করব, যেটা ফার্স্টে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। কপারের কত, কপারের এখানে 29, এটা তোমাদের মনে আছে। ঠিক আছে, কপারের 29, পটাশিয়ামের কি 19। ইলেকট্রনিক কনফিগারেশন করব। ইলেকট্রনিক কনফিগারেশন করলে দেখতে পাবো এটা কি 1s2 2s2 2p6 3s2 3p6, এটা হচ্ছে কতগুলো হলো, 6 আর 4 10 18টা। এটা হচ্ছে 4s 1 3d10। ঠিক আছে, মানে 3d9 হয় 4s2 হয়, যেহেতু এটা হাফ মানে ফুলফিল হতে চাইবে আগে, তাই জন্য কি হবে না, এটা দুটো ক্রোমিয়াম কোপারের ক্ষেত্রে আমরা আগে পড়েছিলাম, সেক্ষেত্রে 4s1 3d10। ঠিক আছে, আর পটাশিয়ামের ক্ষেত্রে যদি করি 19, তাহলে কি পাবো না 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা হলো। এখানে কি বলবো 4s1। ঠিক আছে, তো দেখো দুটোরই কিন্তু আউটার মোস্ট অরবিটাল হচ্ছে কি না 4s1। ওকে, দুটোরই আউটার মোস্ট অরবিটাল কি না 4s1, এটারও 4s1। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি ওটাতে কেবলমাত্র একটা 3d আছে, ডি অরবিটাল আছে। ঠিক আছে, তো ডি অরবিটাল আছে যখন, তখন তোমাদের মাথায় ক্লিক করে যাবে ডি অরবিটাল মানে আমরা এখানে পড়েছি এসপিডি এফ, মানে স্ক্রিনিং এফেক্ট দিয়ে বলতে হবে, তাই না? তাহলে ডি অরবিটাল আছে যখন, এর স্ক্রিনিং এফেক্ট কী হবে, ডি অরবিটাল থাকার জন্য স্ক্রিনিং এফেক্ট কম হবে। স্ক্রিনিং এফেক্ট যদি কম হয় তাহলে কি হবে, স্ক্রিনিং এফেক্ট কম হলে যেটা সাইজ হওয়ার কথা তার থেকে আরও কম হবে, তাহলে সাইজ কমে যাবে। এইখান থেকে 4s1 থেকে একটা ইলেকট্রনকে যদি বার করতে চাই, মানে যেটা আয়োনাইজেশন পোটেনশিয়াল বলি, আউটার মোস্ট অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে বার করতে গেলে আমাকে কী করতে হবে, এনার্জি বেশি দিতে হবে। বেশি দিতে হবে মানে এক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। যেটা এখানে দেখেছি স্ক্রিনিং এফেক্ট কমে যাওয়া মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে, এখানে দেখেছি। সেম ওখানে 3d অরবিটাল থাকার জন্য তাহলে তোমরা এরকমভাবে লিখবে যে ডিউ টু লোয়ার স্ক্রিনিং এফেক্ট অফ ডি অরবিটাল কী হবে, সাইজ রিডিউস করবে, তার জন্য কী হবে, আয়োনাইজেশন পোটেনশিয়ালটা বেশি হবে। তাহলে এদের যে আয়োনাইজেশন পোটেনশিয়াল যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো কি কোপারের বেশি হবে পটাশিয়ামের থেকে, কোপারের বেশি হবে পটাশিয়ামের থেকে। ঠিক
ঠিক আছে, কেন না ডি অরবিটাল প্রেজেন্সের জন্য। আমি আরও এক্সাম্পল এখানে দেখেছিলাম, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের ক্ষেত্রে সেম কেস, অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের ক্ষেত্রে একই জিনিস, ডি অরবিটাল দিয়ে ডিফাইন করবো আমরা, ঠিক আছে, স্ক্রিনিং এফেক্ট দিয়ে ডিফাইন করব। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো দেখব যখন সব কিছুই সেম থাকবে, যদি কোনটা ডিফারেন্ট সেটাকে আমরা ফার্স্টে ডিফাইন করতে হবে, যে এই দুটোর মধ্যে ডিফারেন্ট কোনটা, যা এখানে 3D অরবিটাল এক্সট্রা আছে, তাহলে ডি অরবিটাল দিয়ে আমরা কি পড়েছি, কোন জিনিসটা আছে সেটাকে দিয়ে আমাকে এখানে কনসেপ্টটা কাজে লাগাতে হবে। সেই ডি অরবিটালের যে কনসেপ্টটা ছিল মানে স্ক্রিনিং এফেক্ট মানে এরকম হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার খোঁজাটা ইজি হয়ে যাবে। এরপর চলো 4 নম্বর যেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে আয়োনাইজেশন পোটেনশিয়ালের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। ইলেকট্রনিক 4 নম্বর কি বলবো, ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন। তো ইলেকট্রনিক কনফিগারেশনের সঙ্গে আয়োনাইজেশন পোটেনশিয়ালের রিলেশনটা কী সেটা আমরা দেখব। ইলেকট্রনিক কনফিগারেশন কি না, ধরো একটা হচ্ছে আমরা কনফিগার করে দেখলাম একটা হাফ ফিল্ড আছে আর একটা ফুল ফিল্ড আছে, ঠিক আছে, একটা একদম ফুল ফিল্ড আছে আর একটা হাফ ফিল্ড আছে, অর্থপূর্ণ যেটাকে বলবো। তো এই যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড, আমি আগেই বলেছিলাম যে স্টেবিলিটি গেইন করার জন্য হাফ ফিল্ড হতে চাই অনেকে, আবার রিলিজ যদি এক্সট্রা ইলেকট্রন থাকে সে রিলিজ করে দিয়ে হাফ ফিল্ড হতে চাই, কারণ হাফ ফিল্ড আর ফুল ফিল্ড যে অরবিটাল স্ট্রাকচারটা আমরা দেখেছি সেটা হচ্ছে কি মোর স্টেবল, তাই না। যেমন ধরো, যেমন পিতে কটা ইলেকট্রন থাকতে পারে, 6টা ম্যাক্সিমাম। তো এই যদি এরকম থাকে এটা বেশি স্টেবল, কার থেকে, যদি এখানে এরকম থাকে। P1 2 এদের থেকে কি P3টা মোর স্টেবল, P4 এর থেকে P3 মোর স্টেবল, ঠিক আছে। আবার সব থেকে বেশি স্টেবল কে, যখন P6 হয়ে যাবে, ফুলফিল্ড হয়ে যাবে, P6 যখন হয়ে যাবে সেটা হবে মোর স্টেবল। তাহলে যে স্টেবল অরবিটাল এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে স্টেবল, ঠিক আছে। তাহলে স্টেবল যখন হয়ে গেছে সেখান থেকে একটা ইলেকট্রনকে বার করতে আমাকে বেশি এনার্জি লাগবে, তাই না। যে এক জায়গাতে স্টেবল হয়ে গেছে, ধরো একটা গাছ যখন একটা জায়গায় জন্মায়, বড় গাছ, তখন কি হয়, সে শিকড় বাকড় একদম ফেলে টেলে একদম পুরো সেই জায়গাটাই একদম স্টেবল হয়ে যায়। তাকে যখন তুমি আরেকটা কম্পেয়ার করি, যদি একটা ছোট গাছ ধান গাছ আর একটা বড় বট গাছ, তো দুটোর মধ্যে স্টেবল কে, অবশ্যই বট গাছটা, কারণ কি তার মাটির মধ্যে তার শিকড়ের যে ছড়িয়ে ছিটিয়ে থাকবার প্রবণতা, মানে অনেক ভিতরে সে প্রবেশ করে, তার ফলে তার কী হয়, স্টেবিলিটিটা বেশি হয়। আর তাই জন্য আমরা কি একটা ধান গাছকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসাতে পারি, একটা বট গাছকে পারি না, তার স্টেবিলিটি বেশি, তাই না। বেশি এনার্জি লাগবে, যদি চেষ্টা করি তখন কী হবে, এনার্জি বেশি দিতে হবে, বেশি আরও কাজ করতে হবে ওর জন্য। তাই স্টেবল যে কোনো অরবিটাল থেকে যদি একটা ইলেকট্রনকে আমরা বার করতে চাই, একটা ইলেকট্রনকে রিলিজ করতে চাই, তাহলে আমাদের এনার্জি বেশি লাগবে। এনার্জি বেশি মানে কি, আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। এনার্জি বেশি মানেই আয়োনাইজেশন পোটেনশিয়াল কী হবে, বেশি হবে। তাহলে আমরা দেখব যদি ফুল ফিল্ড থাকে বা হাফ ফিল্ড থাকে, যে কোনো অরবিটাল কে থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করতে চাই, তাহলে আমাদের এনার্জি বেশি দিতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল নিই, যেমন ধরো অক্সিজেন আর নাইট্রোজেন, ঠিক আছে, অক্সিজেন আর নাইট্রোজেন পিরিয়ডিক টেবিলে আমি যখন পড়েছিলাম, পিরিয়ডিক টেবিলটা আমি বলেছিলাম পিরিয়ডিক্যালি জেনারেলি কি এদিকে গেলে কি হয়, এদিকে গেলে সাইজ হচ্ছে কমছে, মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়ার কথা। তাহলে জেনারেল ট্রেন্ড যেটা, সেটা অনুযায়ী কী হবে, অক্সিজেনের বেশি হওয়ার কথা দেন নাইট্রোজেনের থেকে, ঠিক তো। অক্সিজেনের বেশি হওয়ার কথা নাইট্রোজেনের থেকে, কারণ এখানে নাইট্রোজেন এদিকে আছে সাইজ, আর এখানে অক্সিজেন আছে, এদিক থেকে এদিকে যত যাব, লেফট টু রাইট যত যাব, কী হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়বার কথা, যেহেতু সাইজ কমছে।
তাহলে এদের দুজনের ক্ষেত্রে আমি দেখি এটা জেনারেল ট্রেন্ড, ঠিক আছে। এখন আমাকে যদি কম্পেয়ার করতে বলে তখন আমি এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। কি দেখব না 1s2 2s2 2p কত অক্সিজেনের 8 নাইট্রোজেনের 7, তাই না? তাহলে এটা কত হবে 2p4, আর এটা হবে কি 1s2 2s2 2p3। এবার তোমরাই বলতে পারবে দেখে যে কার আউটার মোস্ট অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে রিলিজ করতে বেশি এনার্জি দিতে হবে, কার কম দিতে হবে। কারণ কি এখানে p অরবিটাল 2p অরবিটাল, এখানে p4 আছে, তার মানে কি এটা হচ্ছে হাফ ফিল্ড, মানে এটা হচ্ছে মোর স্টেবল, এটা মোর স্টেবল মানে এখান থেকে যদি একটা ইলেকট্রনকে বার করতে চাই আমাকে বেশি এনার্জি দিতে হবে, কার থেকে p4 এর থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাকচুয়াল কি হচ্ছে নাইট্রোজেনের বেশি হচ্ছে অক্সিজেনের থেকে, ঠিক আছে। কেন না এর হাফ ফিল্ড p অরবিটাল আছে যেটা বেশি স্টেবল, তাই একটা ইলেকট্রনকে যখন আমরা বার করে মানে আউটার মোস্ট অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে বার করতে আমাদেরকে কী হবে বেশি এনার্জি দিতে হবে, তাই আয়নাইজেশন পোটেনশিয়াল কার বেশি হবে নাইট্রোজেনের বেশি হবে, কার থেকে অক্সিজেনের থেকে। বোঝা গেল? তো এরকম ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে কিন্তু এটাকে আমরা ডিফাইন করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো কি 5 নম্বর যে ফ্যাক্টরটা সেটা দেখব। 5 নম্বর ফ্যাক্টরটা কীভাবে আয়নাইজেশন পোটেনশিয়ালের উপরে কীরকম ডিপেন্ড করে। 5 নম্বর ফ্যাক্টরটা কি পেনিট্রেশন এফেক্ট, ঠিক আছে। পেনিট্রেশন এফেক্ট কীভাবে আয়নাইজেশন পোটেনশিয়ালের উপরে ডিপেন্ড করে, ভেদক ক্ষমতা যেটাকে বলে, ভেদন ক্ষমতা, যেটা হচ্ছে কি 5 নম্বরে আমরা কি পড়ব পেনিট্রেশন এফেক্ট। তো পেনিট্রেশন জিনিসটা কি আমি আগে বলেছিলাম, তবু আমি আরেকবার বলে দিচ্ছি এখানে, শর্টকাটে বলে দিচ্ছি। কারণ কি দেখো পেনিট্রেশন এফেক্ট জিনিসটা হচ্ছে এখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে একটা অরবিটাল আছে এবং এইখানে একটা অরবিটাল আছে, ঠিক আছে, এটা আছে। তো এখন কিছুই মানে এই তাহলে এখন ইলেকট্রন নেই এটাতে ধরে নাও। তো এখন কি হবে না এই যে অরবিটালের একটা ক্লাউড থাকবে এখানে, এটা হচ্ছে অরবিটাল ক্লাউড, ঠিক আছে। এটা হচ্ছে অরবিটাল ক্লাউড হবে, এরকমভাবে থাকবে। এর হচ্ছে এটা এরকমভাবে থাকবে, ঠিক আছে, এরকমভাবে আছে। তো যখনই ধরো এখানে আমি একটা ইলেকট্রন দিয়ে দিলাম, ঠিক আছে, এইখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, এগুলো ইলেকট্রন দিয়ে দিলাম একটা করে। এখন ইলেকট্রন দিলে কি হবে দেখো এখানে প্রোটন আছে ইলেকট্রন আছে মানে অ্যাট্রাকশন হবে, আকর্ষণ হবে। তার দরুন কী হবে না এই যে অরবিটালটা আছে এইটা তখন কি হবে এইখানে চলে যাবে, ঠিক আছে, এই অরবিটালটা এখানে চলে যাবে। তাহলে আমি এটা করতে পারি, এই অরবিটাল চলে গেল এখানে, তাহলে এই যে অরবিটাল ছিল ঠিক আছে, এইটা তখন ছোট হয়ে তখন এইখানে চলে যাবে, এটা হয়ে যাবে। আবার এইটাও এই যে আউটার মোস্ট যে অরবিটালটা ছিল, এই যে অরবিটালটা আছে এইটাও তখন ছোট হয়ে যাবে, ধরে আরও ভিতরে ঢুকে যাবে, এইখানে চলে আসবে, ছোট হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম এই যে এটা ছিল যেটা, তাহলে আরও ছোট হয়ে গেল, এটা হলো আরও ছোট হয়ে গেল, ঠিক আছে। মানে আগে যেটা ছিল কি মানে এই যে অরবিটাল ক্লাউড যেটা ছিল আগে, এখানে যে অরবিটাল ক্লাউড ছিল এখানে যেটা ছিল সেখানে দেখতে পাবো যে সেটা এখন কার হয়ে গেছে এই অরবিটালের, যেটা আগে কি ছিল এর ছিল। কারণ কি এর এখানে যখন ইলেকট্রন দিয়েছি সেই ইলেকট্রনের অ্যাট্রাকশনের ফলে এ কী হয়েছে ভিতর দিকে ঢুকে গেছে, ঠিক আছে। তখন এই যে আউটার মোস্ট অরবিটাল ছিল সেও কী হবে আরও ভিতর দিকে ঢুকে যাবে।
ভিতর দিকে ঢুকে যাওয়ার অ্যাট্রাকশনের জন্য, তখন দেখব যে সেই এই অরবিটালের ক্লাউডের মধ্যে এই দেখো এইখানে এখন এই যে ক্লাউডটা কার এর, ঠিক আছে, তখন এই যে আউটার মোস্ট অরবিটালটা এর মধ্যে চলে এসছে, ঠিক আছে, এর আলাদা, তখন এ আরও ভিতরে ঢুকে গেছে। তখন মানে এখানে দেখব কি এটা যদি এরকম হয়, মানে এদের দুজনের যা এটা R1 আর এটা হচ্ছে R1, যখন ইলেকট্রনগুলো বসিয়ে দেবো এখানে বসিয়ে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে না এর নতুন যে অরবিটাল থাকছে সেটা এখানে চলে আসছে আর এখানে চলে আসছে, ঠিক আছে, মানে এইটা এখন এখানে চলে এলো আর এই যে এটা এখন এখানে চলে এলো, মানে এখানে আরটা এখন এটা আর R1 হচ্ছে কি এখান থেকে এটা R1, ঠিক আছে, এই আর এই দেখো ছোট হয়ে গেল অরবিটাল। ফলে কি হলো না এই যে আউটার মোস্ট অরবিটাল ছিল সে কি করলো পেনিট্রেট করে ভিতরে ঢুকে গেল, মানে যে ভিতরের যে অরবিটাল ছিল তার মধ্যে মানে পেনিট্রেট করে গেল, তাই এটাকে বলবো পেনিট্রেশন এফেক্ট। এবারে দেখো ভালো করে বোঝো, এই যে যত পেনিট্রেশন হবে মানে ভিতরে ঢুকবে অরবিটাল যদি বেশি ভিতরে ঢোকে, মানে এখানে বলতে পারি আর এর যে ব্যাসার্ধ ছিল মানে আর এটা বেশি ছিল কার থেকে, এখানে R' বলছি R', আবার R1 এর বেশি ছিল R1', এটাকে R1' বলছি, এটা রেড কালারে, ঠিক আছে। তাহলে দেখো এবার তার মানে কি পেনিট্রেশন যত হচ্ছে আমাদের কি হচ্ছে, এটা আগে ছিল এখন পেনিট্রেশন ওভার ফলে এটা হয়েছে, ঠিক আছে, এটা আগে ছিল পেনিট্রেশন ওভার ফলে এটা হয়েছে। তার মানে কি আফটার পেনিট্রেশন দেখো রেডিয়াস কিন্তু ছোট হচ্ছে, সাইজ ছোট হচ্ছে, তাহলে সাইজ যদি ছোট হয় তখন কি হবে আয়োনাইজেশন পোটেনশিয়াল কি হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে, মানে সাইজ ছোট হলে একটা ইলেকট্রনকে আউটার মোস্ট অরবিটাল থেকে বের করতে আমাকে বেশি এনার্জি দিতে হবে, মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে, ঠিক আছে। তো এখানে অরবিটাল অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখব কি এস এর যেহেতু অরবিটাল শেপ অনুযায়ী বলি যদি, তাহলে এস এর সব থেকে বেশি পেনিট্রেশন পাওয়ার পি, তারপরে ডি, তারপরে এফ, ঠিক আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে পেনিট্রেশন এফেক্টটা যদি অ্যাক্টিভ হয়, পেনিট্রেশন এফেক্ট যদি কার্যকরী হয় তাহলে আমাদের কি হবে সাইজ ছোট হবে, সাইজ ছোট হলেই কি হবে একটা ইলেকট্রনকে আউটার মোস্ট অরবিটাল থেকে বার করতে কি হবে বেশি এনার্জি লাগবে, তখন আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে। আবার যদি পেনিট্রেশন এফেক্ট কম হয়, পেনিট্রেশন এফেক্ট যেটা বলি, পেনিট্রেশন এফেক্ট যদি ধরো কম হচ্ছে, যদি ডি এফ এর ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হয় পেনিট্রেশন কম হয়, এস এর ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে। তাহলে পেনিট্রেশন এফেক্ট যখন কম হবে তখন কি হবে এই যে রেডিয়াস তখন মানে সাইজ বেশি হবে, সাইজ যদি বেশি হয় তখন আয়োনাইজেশন পোটেনশিয়াল কম হবে, ঠিক আছে, বোঝা গেল। এটা হচ্ছে টোটাল পেনিট্রেশন এফেক্ট কীভাবে আয়োনাইজেশন পোটেনশিয়ালের উপরে ডিপেন্ড করছে। এবার একটা এক্সাম্পল নিয়ে নিই, এদের থেকে একটা এক্সাম্পল নিয়ে নিই, বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে বলি, বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে বলি, বেরিলিয়াম আর বোরন। তো জেনারেল ট্রেন্ড কি, এইদিকে থেকে যখন পিরিয়ড নাম্বার 2 পিরিয়ডটাকে আমরা যখন কনসিডার করছি তাহলে পিরিয়ড অনুযায়ী যখন লেফট টু রাইট যাব কি হয়, বেরিলিয়ামের জেনারেলি সাইজ ছোট মানে বেরিলিয়ামের বেশি হওয়ার কথা, কার বেশি হওয়ার কথা বেরিলিয়াম বোরনের বেশি হওয়ার কথা যেহেতু সাইজ ছোট বেরিলিয়ামের থেকে, তাই না। কিন্তু আমরা দেখব কি উল্টোটা হয়, বেরিলিয়ামের বেশি হয় বোরনের থেকে, ঠিক আছে। কারণটা কি, কারণটা হচ্ছে আমরা দেখো কিছু জানি না তো, আমরা ধরো কিছু এরকম কোশ্চেনটা দিয়েছে তো আমরা এটা তো উপর থেকে দিয়েছে, আমরা কি করব ইলেকট্রনিক কনফিগারেশন, ফার্স্ট ইলেকট্রনিক কনফিগারেশন বলছি। তো বোরনের বেরিলিয়ামের কি, বেরিলিয়ামের হচ্ছে 4 আর এটার হচ্ছে 5, তাহলে এটাকে 1:2, 2:2, 2p 2:2 হয়ে গেছে, 2:1 4, আর এটাতে 1:2, 2:2, 2p 1,
ঠিক আছে। দেখো এই দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছি আমি, দুটোর মধ্যে দেখতে পাচ্ছি ডিফারেন্সটা হচ্ছে এখানে পি অরবিটাল আছে, এখানে p1 আছে, এখানে 2p2 আছে। এটাকে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েও বলা যায়, আবার পেনিট্রেশন এফেক্ট দিয়েও বলা যায়। তো এখানে দেখো যেটা দেখতে পাচ্ছি 2s2 আছে আর p1 আছে। আমরা যদি দেখি যে এস এর, এখানে দেখো আমি বলেছিলাম এস এর পেনিট্রেশন এফেক্ট বেশি সব থেকে, কার থেকে, পি এর থেকে। তাহলে এর যদি পেনিট্রেশন এফেক্ট বেশি হয়, এস এর এস এখানে আছে আর এখানে পি আছে, পেনিট্রেশন এফেক্ট যদি বেশি হয় তাহলে কি হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল এফেক্ট যদি বেশি হয়, পেনিট্রেশন এফেক্ট বেশি হলে মানে দেখো এখানে পেনিট্রেশন এফেক্ট যদি বেশি হয় সাইজ ছোটো হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে, তাই না? তাহলে এক্ষেত্রে কী হবে, আয়োনাইজেশন পোটেনশিয়াল বাড়বে। আর এক্ষেত্রে দেখো পি আছে, এস এর থেকে পি এর পেনিট্রেশন এফেক্ট কি কম, কম, তার মানে কি আয়োনাইজেশন পোটেনশিয়াল কম, এটা দিয়েও বলতে পারি। ঠিক আছে, আয়োনাইজেশন পোটেনশিয়াল কম, তাই অ্যাকচুয়াল কী পাবো, কার আয়োনাইজেশন পোটেনশিয়াল কম হচ্ছে, দেখো এখানে বেরিলিয়ামের, বোরনের কম হচ্ছে, বেরিলিয়ামের বেশি হচ্ছে। এটা দিয়েও ডিফাইন করতে পারি। আবার আমরা যখন পড়ে নিয়েছি ইলেকট্রনিক কনফিগারেশন তখন সেটা দিয়েও বলতে পারি, কারণ দেখো এখানে এটা 2s2 স্টেবিল আছে, p1 আছে, মানে p থেকে একটা ইলেকট্রন ইজিলি মানে যদি বেরিয়ে যায় তাহলে আবার এটা 2s2 হয়ে যাবে, মানে স্টেবিল হয়ে যাবে। তাই একটা ইলেকট্রন এ চাইবে কি, একটা ইলেকট্রন বার করে দিয়ে স্টেবিলিটি গেইন করতে চাইবে, তাই p থেকে একটা ইলেকট্রনকে রিলিজ করে দেওয়া সোজা হবে, কম এনার্জি লাগবে, কার থেকে না এস থেকে একটা ইলেকট্রনকে বার করতে। সেক্ষেত্রেও বলা যায় যে বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েও তোমরা এটাকে ডিফাইন করতে পারো। সেক্ষেত্রেও বলা যায় কি না, বেরিলিয়ামের আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে বোরনের থেকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই টোটাল যদি কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকে এগুলোর, তাহলে আমরা যে কোনো কিছুকে ডিফাইন করতে পারি, তাই না? এবার ধরো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল যেটা আমরা ফার্স্টে পড়েছিলাম, সেটা যদি দুটো আলাদা আলাদা অ্যাটমের ক্ষেত্রে আমরা কনসিডার করি। ধরো অক্সিজেন এখানে আছে, হ্যাঁ নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে যদি কনসিডার করি, অক্সিজেনের ক্ষেত্রে, ঠিক আছে, এদের কি ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল অ্যান্ড সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল কার কোনটা বেশি? ঠিক আছে, ধরো তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন কি, নাইট্রোজেনের 7, এর হচ্ছে 8, এটাকে লিখতে পারি 1s2 2s2 2p3। আচ্ছা, এটাকে লিখতে পারি 1s2 2s2 2p4। দেখো এইটা থেকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে বলতে পারি, এই যেহেতু স্টেবিল আছে, পি অরবিটাল হাফ ফিল্ড আছে, আর এই যেহেতু 4 আছে, তাহলে এ চাইবে কি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্টেবিলিটি গেইন করতে। তাই এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা ইজি হবে, মানে ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল IP1 যেটা, সেটা কি হবে, এর কম হবে, ইজিলি ছেড়ে দেবে। কার বেশি হবে না, IP1 নাইট্রোজেনের ক্ষেত্রে, এটা হচ্ছে নাইট্রোজেনের, এটা অক্সিজেনের। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে, কারণ কি এটা ফুলফিল আছে, এখান থেকে একটা ইলেকট্রনকে যদি বার করতে চায় বেশি এনার্জি লাগবে, তাই না? তাহলে এর ক্ষেত্রে এটা হবে। এখন ধরো একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর N প্লাস হয়েছে, আমরা সেকেন্ড বলছি, সেকেন্ড যেটা কনসিডার করছি, তার মানে সেকেন্ড যদি কনসিডার করি তখন এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে যে ইলেকট্রনিক কনফিগারেশন হবে সেটা, মানে এখানে তখন এটার কথা আছে 6টা, নাইট্রোজেনের 6 হবে, মানে 1s2 2s2 2p2 6। আর অক্সিজেনের কি হবে, 1s2 2s2 2p3। এবার দেখো, এবার কে স্টেবিল আছে, পি অরবিটাল স্টেবিল হচ্ছে কার, অক্সিজেনের। পি অরবিটাল যদি দেখি স্টেবিল কার আছে,
অক্সিজেন আছে কারণ একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর, মানে সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল বলছি, সেকেন্ড মানে কি আর একটা ইলেকট্রন বার করছি, বেরিয়ে যাওয়ার পর যে ফার্স্ট ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর এই কন্ডিশনে আছে। এই কন্ডিশন থেকে যদি আবার একটা ইলেকট্রন এখান থেকেও রিলিজ করতে চাই, একটা ইলেকট্রন বের করতে চাই, কার এখান থেকে বের করাটা কী হবে, যেহেতু এটা স্টেবিল আছে বেশি এনার্জি লাগবে, মানে এক্ষেত্রে আয়োনাইজেশন পোটেনশিয়ালটা কী হবে, বেশি হবে, IP2 অফ অক্সিজেন বেশি গ্রেটার দেন হবে এটা কার না আয়োনাইজেশন পোটেনশিয়াল নাইট্রোজেন IP2। ওকে, কারণ কি এটা আবার দেখো এখানে একটা ইলেকট্রন রিলিজ করে এটা হাফ ফিল হয়ে গেছে, স্টেবিল হয়ে গেছে। তাহলে এই দুটোর মধ্যে এরকম করে আমরা আরও কোয়েশ্চেন অ্যান্সার আরও আলোচনা করতে পারি, এটাকে এভাবে ডিফাইন করতে পারি। কেমন? তাহলে আজকে তোমাদের জন্য এটুকুই। এরপরের যে নেক্সট যে ক্লাস আসবে সেখানে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলবো, ইলেকট্রোনেগেটিভিটি বলবো, এগুলো আলাদা আলাদা করে ক্লাসে ডিফাইন করব। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।